আজ পাঁচমিশালি গল্প চ্যানেলে শোনাতে এসেছি একটি রূপকথার গল্প, তেপান্তরের মাঠ। লেখক শ্রী রাধারানী দেবী। গল্প পাঠে ও বিভিন্ন চরিত্রের ভূমিকায় আমি মৌমিতা সেনগুপ্ত। তাহলে চলুন সকলে মিলে শুনি রূপকথার গল্প, তেপান্তরের মাঠ। এক দেশে এক রাজপুত্তুর। রাজপুত্তুর শুনেছেন পৃথিবীর মধ্যে সকলের চেয়ে পরমা সুন্দরী যে রাজকন্যা, তিনি নাকি আছেন 7 সমুদ্র 13 নদীর ওপারে। রাজপুত্তুর পিতামাতার অনুমতি নিয়ে কালো ঘোড়ার পিঠে চড়ে, কোমরে ঝুলিয়ে ধারালো তরোয়াল যাত্রা করলেন অজানা রাজকন্যার উদ্দেশ্যে। ঘোড়া ছুটে চলেছে তো চলেইছে। কত মাঠ বাট, কত নগর, গ্রাম, নদী, পাহাড়, বন, উপত্যকা পার হয়ে গেল। ছোটার বিরাম নেই, বিশ্রামও নেই। সেদিন সন্ধ্যা ঘনিয়ে এলো এক মহা অরণ্যের মাঝখানে। এই অরণ্যের আদি অন্ত মেলা ভার, সহজে পথ খুঁজে বেরোনো যায় না। চারিদিকে বন্য জন্তুর হিংস্র গর্জন। রাজপুত্র এক প্রকাণ্ড বটগাছের গুঁড়িতে ঘোড়া বেঁধে কাঠকুটো জড়ো করে আগুন জ্বাললেন। অগ্নিকুণ্ড দেখে হিংস্র জানোয়ারেরা ভয়ে এদিকে এলো না। রাজপুত্রের চোখে নিদ্রা নেই। ভাবছেন কেমন করে, কোথা দিয়ে 7 সমুদ্র 13 নদী পার হবেন। এমন সময় শুনতে পেলেন নিশুতি রাতে বটগাছের উঁচু ডালে ঘন পাতার আড়ালে আলাপ করছে ব্যঙ্গমা ব্যঙ্গমী। ব্যঙ্গমী বলছে, আচ্ছা ব্যঙ্গমা, তুমি যে বলছো রাজপুত্তুর পৃথিবীর সবচেয়ে সুন্দরী রাজকন্যার সন্ধানে বেরিয়েছেন, কিন্তু উনি কি জানেন তেপান্তরের মাঠ পার হতে হবে? আর তেপান্তরের মাঠের মাঝে বেশিরভাগ পথিকই মরীচিকার মায়ায় পড়ে পথ ভুল করে মৃত্যুর অন্ধকার রাজ্যে পৌঁছে যায়, আমি জানি। ব্যঙ্গমা বললে, লোভিয়া নির্বোধেরাই মরীচিকার ফাঁদে পড়ে। আমি ভাবছি তেপান্তরের মাঠের শেষ সীমায় পৃথিবীর সবচেয়ে উঁচু তালগাছের চূড়োয় না উঠলে তো 7 সমুদ্র 13 নদীর হদিশও পাবে না, আর পক্ষীরাজ ঘোড়ার ডানাও পাবে না। পক্ষীরাজের ডানা ভিন্ন 7 সমুদ্র 13 নদী পার হওয়া যায় না। তাই নাকি? তা পক্ষীরাজের ডানা জোড়া সেই তাল গাছের উপরে আছে বুঝি? না, পক্ষীরাজের ডানা লুকোনো আছে কালান্তক নাগের অন্ধকার গর্তে। সে নাগ যমের দোসর বললেই চলে। তরোয়াল, খাঁড়া বা কোনো অস্ত্রের ঘায়ে মরে না। রাজপুত্তুর এত শাস্ত্র পুঁথি পড়েছেন, তিনি কি জানেন না ভয়ঙ্কর কালান্তক নাগ নিজের বিষে বিষাক্ত অস্ত্র ছাড়া অন্য কিছুতেই মরে না? যে গাছের গোড়ায় ওরা আশ্রয় নিয়ে বাস করে, সেই গাছ ওদের বিষেই বিষাক্ত হয়ে ওঠে। সেই গাছের সাহায্যেই তাকে মারতে হয়। দিকের গাঢ় অন্ধকার ক্রমশ পাতলা হয়ে স্বচ্ছ হয়ে আসছিল। ব্যঙ্গমা ব্যঙ্গমী রাঙা উদয়াচলের পানে উড়ে চলে গেল শোঁ শোঁ পাখার আওয়াজ তুলে। মনে মনে পিতামাতাকে প্রণাম করে রাজপুত্তুর ঘোড়ার পিঠে চড়লেন। বিদ্যুৎ বেগে ছুটে চলল তেজি ঘোড়া সেই বিশাল অরণ্য ভেদ করে। কালো ঘোড়ার আশ্চর্য গতির সম্মুখ হতে বৃক্ষ দেবতারা আপনা হতেই সরে দাঁড়িয়ে পথ ছেড়ে দিতে লাগলেন। বনদেবীরা ত্রস্ত হয়ে লতা গুল্ম কাঁটা ঝোপ তফাত করে দিতে থাকলেন। অব্যাহত গতি কালো ঘোড়ার পিঠে রাজপুত্তুর উন্মুক্ত তরোয়াল ঘুরিয়ে চলেছেন। সামনে পড়লে বুনো হাতি, বুনো বরাহ, সিংহ, বাঘ, অজগর সাপ,
কালো ঘোড়ার আগুন ছিটকানো খুরের ঘায়ে আর রাজপুত্রের বিদ্যুৎ বেগে ঘুরন্ত খোলা তরোয়ালের ধারে তারা খণ্ড বিখণ্ড হয়ে ছড়িয়ে পড়তে লাগলো। এইভাবে সেই প্রকাণ্ড বন পার হয়ে এক রাজার রাজ্যে এসে পড়লেন রাজপুত্র, তারপর আর এক রাজার রাজ্য, তারপরে আরও কত নগর গ্রাম কানন কান্তার পার হয়ে এসে পড়লেন তেপান্তরের মাঠে। তেপান্তরের মাঠ ধু ধু করছে সীমাহারা, আদি অন্ত মেলে না। চারিদিকে তাকালে দেখা যায় মাঠের শেষ আকাশ নিচু হয়ে নেমে এসে আকাশে মাঠে জুড়ে গেছে। সাদা সাদা মেঘগুলি শুয়ে আছে যেন মাঠের সুদূর সীমানায় ঘাসের উপরে। বিশাল মাঠের শূন্য বুকে কোনো কোনো জায়গায় খাড়া আছে এক একটা লম্বা তাল গাছ বা খেজুর গাছ, ঝাঁকড়া মাথা এক পে দৈত্যেরই মতো। না আছে কোথাও ফুলের তরু বা জলের সরোবর, না আছে ফুলের রং, পাখির গান বা জীবজন্তুর সারা। যত দূর দেখা যায় খালি মাঠ আর আকাশ, আকাশ আর মাঠ। তেপান্তরের বিরাট প্রান্তরে ছুটে চলেছে রাজপুত্রের কালো ঘোড়া। সর্বাঙ্গে ঝরছে তার উষ্ণ ঘামের ধারা, মুখের দুই কষে জমে উঠেছে ধবধবে সাদা ফেনার রাশি। পায়ের খুঁড়ে আগুনের ফুলঝুরি ছিটিয়ে পড়ছে। ঘোড়া ছুটছেই ছুটছেই। ক্রমে সূর্যদেব পাটে বসলেন। অস্তর আগে রাঙা হয়ে উঠল আকাশ। ঘনিয়ে এলো অন্ধকার রাত্রি। রাজপুত্রের কালো ঘোড়া তবু থামল না। বাতাস উঠল প্রবল বেগে, চমকাতে লাগলো ঘন ঘন বিদ্যুৎ। রাজপুত্রের কোমরে ঝুলছে কালো খাপে ভরা রূপলি ইস্পাতে তরোয়াল, মাথায় উঠছে সোনায় খচিত উষ্ণিস। ঘোড়ার রাশ শক্ত মুঠোয় ধরে বসে আছেন সিধা খাড়া ভঙ্গিতে কালো ঘোড়ার পিঠে। সর্বাঙ্গ দুলছে গতির প্রবল বেগে। সারা রাত্রি ঝড় ঝঞ্ঝা বৃষ্টি বজ্র মাথায় করে ছুটে ছুটে ভোরের বেলায় থামলেন রাজপুত্র। তারপর প্রভাত রবির প্রাণে তাকিয়ে দিক নির্ণয় করে নিয়ে আবার ছোটালেন ঘোড়া উত্তর দিক লক্ষ্য করে। ছুটে 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 আবার মাথার উপরে দ্বীপ্রহরে সূর্য জ্বলতে লাগলো। প্রচণ্ড রৌদ্রে শরীর ঝলসে যাচ্ছে। কালো ঘোড়া তৃষ্ণায় অধীর হয়ে উঠেছে। রাজপুত্রের কণ্ঠতালু শুকিয়ে হয়েছে কাঠ। এমন সময় দেখতে পেলেন দূরে সুন্দর শীতল সরোবর, তার স্ফটিক স্বচ্ছ জল ঝিলমিল করছে রৌদ্রকিরণে। ঘোড়া ব্যগ্র হয়ে ছুটে যেতে চাইল সেই জলের পানি। রাজপুত্র কালো ঘোড়ার ঘাড়ে হাত বুলিয়ে আদর করে বললেন, একটু থাম ভাই, একবার পরীক্ষা করে নি ওই সরোবর সত্য না মিথ্যা। বুদ্ধিমান ঘোড়া তৎক্ষণাৎ স্থির হয়ে দাঁড়ালো। রাজপুত্র দুটি ঢিল কুড়িয়ে নিয়ে খাড়া হয়ে দাঁড়ালেন কালো ঘোড়ার পিঠের ওপর। সরোবর লক্ষ্য করে ছুড়লেন সেই ঢিল। 3 ক্রোশ দূর থেকে সরোবরের বুকে গিয়ে পড়ল সেই ঢিল। কিন্তু কি আশ্চর্য, একটুও জল লাফিয়ে ছিটিয়ে পড়ল না। রাজপুত্র বুঝলেন ও সরোবর নয়, সর্বনাশা মরীচিকা। সরোবরের দিকে না এগিয়ে আবার উত্তরমুখেই ঘোড়া ছোটালেন। পথে কত জায়গায় কতবার যে অমন স্নিগ্ধ জলাশয় দেখা গেল তার সংখ্যা নেই। কণ্ঠের তৃষ্ণা কণ্ঠেই চেপে কোনো দিকে না তাকিয়ে রাজপুত্র উত্তর দিকে ছুটে চলেছেন। সন্ধ্যার আগে চোখে পড়ল দূর থেকে সেই মেঘভেদী প্রকাণ্ড উঁচু তাল গাছ। প্রায় 5 ক্রোশ তফাত থেকে শোনা যাচ্ছে কালান্তক নাগের ভীষণ গর্জন। রাজপুত্র ঘোড়া থামিয়ে ফেললেন। ঘোড়া কয়দিন কয় রাত্রি ধরে ছুটে ছুটে এখন দারুণ তৃষ্ণায় এমন অবস্থায় পৌঁছেছে যে জল না পেলে এখনই মৃত্যু নিশ্চিত। সে কাতর চোখে রাজপুত্রের পানে তাকিয়ে হ্রেস্বাধ্বনির চেষ্টা করল, কিন্তু শুকনো গলা দিয়ে আর তখন আওয়াজ ফুটল না। রাজপুত্র তাড়াতাড়ি তরোয়ালের ডগা দিয়ে নিজের বাম হাতের একটি ধমনী কেটে ফেললেন। টকটকে লাল রক্তধারা ফিনকি দিয়ে বেরিয়ে এলো।
সেই রক্ত অঞ্জলি পুড়ে নিয়ে রাজপুত্র তার প্রিয় কালো ঘোড়ার পিপাসা দূর করলেন। নিজের ঘামে ভেজা পোশাকগুলো নিংড়ে নিংড়ে যেটুকু ঘাম জল পেলেন তাই দিয়ে ভিজিয়ে নিলেন নিজের শুকনো কণ্ঠতালু। তারপরে ভাবতে লাগলেন কী উপায়ে ওই কালান্তক নাগকে বধ করে তালগাছের চূড়োয় গিয়ে উঠবেন। রাজপুত্র চারিদিকে তাকিয়ে কাছাকাছি একটা মস্ত খেজুর গাছ দেখতে পেলেন। সেই খেজুর গাছের উপরে চড়ে ইস্পাতের তরোয়ালখানি ঘূর্ণিপাক কায়দায় ঘুরিয়ে 2.5 ক্রোশ দূরের সেই সবচেয়ে উঁচু তালগাছের মাথা লক্ষ্য করে ছুঁড়ে মারলেন। অস্ত্রগুরুর মন্ত্রপুত তরোয়াল শিক্ষিত হাতের কৌশলে সাঁ করে ছুটে চলে গেল শূন্যপথে। উঁচু তালগাছের একখানি পাতার গোড়ায় সজোরে কোপ মেরে বোঁ করে ঘুরে পাক খেতে খেতে কাটা তালপাতা সহ ঘুরে এসে রাজপুত্রের পায়ের কাছে ঝপাত করে পড়ে গেল। মাথার উপরে কারা যেন বলে উঠল, ধন্য রাজকুমার, ধন্য অসি চালনার কৌশল। রাজপুত্র চোখ তুলে তাকিয়ে দেখলেন সেই মহা অরণ্যের ব্যঙ্গমা ব্যঙ্গমী আকাশ দিয়ে উড়ে যাচ্ছে বাঁশের পেনে। তারাই ওই কথা বলে গেল। রাজপুত্র সেই কাটা তাল পাতাখানি দিয়ে একখানি ধারালো তরোয়াল তৈরি করে ফেললেন। তারপরে সেই তালপত্রের তীক্ষ্ণ তরবারি নিয়ে খেজুর গাছের মগডালের উঁচুতে উঠলেন। দেখতে পেলেন কালান্তক নাগ একটি মস্ত বড় আস্ত হরিণকে তার ছাল চামড়া খুর শিঙের ডালপালা সমেত জলযোগ করে আরামে চাঁদের আলোয় তাল গাছের গুড়িটি জড়িয়ে বিশ্রাম করছে। রাজপুত্র মনে মনে পিতামাতাকে স্মরণ করে সোজা লক্ষ্যে কালান্তকের প্রতি তালপাতার ধারালো তরোয়াল প্রাণপণ জোরে ছুঁড়ে মারলেন। ছিলাছেঁড়া তীরের মতোই সেই তরোয়াল সাঁ করে শূন্যপথে ছুটে গিয়ে চক্ষুর নিমেষে কালান্তকের প্রকাণ্ড ফণা সমেত মুণ্ড দুখণ্ড করে মাটিতে ফেলে দিল। যমের দোসর দুর্জয় নাগ তার বিরাট শরীরটা মাটিতে আছড়াতে থাকায় সমস্ত মাঠ ভূমিকম্পের মতন কাঁপতে লাগল। খানিক বাদে তার আছড়ানি ধীরে ধীরে থেমে দেহ ক্রমে হয়ে গেল নির্জীব অসাড়। দুরন্ত কালান্তক আজাগর তার আপন বিষে বিষাক্ত অস্ত্রের আঘাতেই প্রাণ হারাল। রাজপুত্র সে রাত্রে সেইখানেই রাত কাটিয়ে পরদিন ভোরে যাত্রা করলেন পৃথিবীর সবচেয়ে উঁচু তালগাছের তলায়। সেখানে পৌঁছে সকলের আগে খুঁজে বার করলেন কালান্তক নাগের গভীর অন্ধকার গর্ত। চকমকি ঠুকে আলো জেলে তার মধ্যে নেমে গেলেন রাজপুত্র খাপ থেকে তরোয়াল খুলে। অমাবস্যার জমাট আধার ছাওয়া গর্তের তলায় দেখতে পেলেন পক্ষীরাজ ঘোড়ার দুধ ধবধবে একজোড়া পাখা। পাখা জোড়া তুলে নিয়ে রাজপুত্র তরতর করে উঠে এলেন ওপরে। তারপরে সেই শ্বেত পাখা জোড়া আটকে দিলেন তার প্রিয় কালো ঘোড়ার কাঁধে। এইবার সেই উঁচু তালগাছে চড়তে শুরু করলেন রাজপুত্র। সেই অসম্ভব উঁচু তালগাছের চূড়োয় পৌঁছতে তার সময় লেগে গেল 7 দিন আর 7 রাত্রি। মেঘের স্তর ভেদ করে নক্ষত্র রাজ্যের কাজ বরাবর মগডালে পৌঁছে দেখতে পেলেন 7 সমুদ্র 13 নদী দেখতে পাওয়া যাচ্ছে সবই। কোন পথ দিয়ে 7 সমুদ্র পার হবেন ঠিক করে নিয়ে রাজপুত্র তালগাছের চূড়ো থেকে উচ্চ কণ্ঠে ডাক দিলেন, কালো ঘোড়া, কালো ঘোড়া, তুমি মেঘলোক বায়ুলোক ছাড়িয়ে নক্ষত্রলোকের কাজ বরাবর উড়ে এসো আমার কাছে। আমি এখান থেকেই তোমার পিঠে চড়ে যাত্রা করব। গাছের তলায় তেজস্বী ঘোড়া কান খাড়া করে ঘাড় উঁচিয়ে দাঁড়িয়েছিল। মনিবের ডাক শুনতে পেয়েই পক্ষীরাজের ডানা দুখানি শূন্যে মেলে সাঁ সাঁ করে উপর দিকে উড়ে চলল রাজপুত্রের পানে। তারপর 7 সমুদ্র 13 নদী পার হয়ে পৃথিবীর সবচেয়ে সেরা পরমা সুন্দরী রাজকন্যাকে বিয়ে করে তাকে নিয়ে
আবার সেই পক্ষীরাজে চড়ে রাজপুত্তুর নিজের রাজ্যে ফিরে গেলেন। রাজা ও রানী আনন্দে আত্মহারা হয়ে বীর পুত্র ও পরমা সুন্দরী বধূকে বুকে জড়িয়ে ধরলেন। প্রজারা আনন্দে রাজ্যে মহা মহোৎসব লাগিয়ে দিল। আর কালো ঘোড়া এতদিন পরে নিজের পুরনো আস্তাবলটি পেয়ে আনন্দে ঘন ঘন পা ঠুকে চিহি রবে উল্লাস প্রকাশ করতে লাগলো। আর আমার কথাটি ফুরলো। পাঁচমিশালি গল্প চ্যানেলে আজকের গল্পটি এখানেই শেষ হল। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন সবাই। আবার ফিরছি আগামী সপ্তাহে।